একটা বিশাল থালায় পোলাও, কোরমা, খাসির রেসালা, কাবাব, আস্ত দুটো মুরগির গ্রিল, ঘন ডাল, স্যালাড, মিষ্টি সব কিছু সাজিয়ে রাখা রয়েছে। নতুন বর সাইবানের সঙ্গে খেতে বসেছে তার বন্ধুরাও। মাংসের তরকারিটা আলাদা করে রাখা রয়েছে অনুরাগের কথা চিন্তা করে। কার্পেটের উপর থেকে পাত বেড়েই খেতে বসেছে সকলে এক থালাতেই। নীরব এত বড় সাইজের গ্লাস মুখে তুলছে যেন তার খাবার কেউ টেনে নিয়ে চলে যাবে। আফনান ছাগলের মতন কচকচ করে কাঁচা মরিচ খেয়ে যাচ্ছে। এই নিয়ে বন্ধুদের মাঝে হাসাহাসির কমতি নেই। এখানে শুধু পুরুষেরা আছে, মেয়েদের খাবারের ব্যবস্থা আলাদা করে গেস্ট উইংয়ে করা হয়েছে। খেতে খেতে সবার প্রথমে নীরব বলে উঠল, ভাই, কে যেন একলা বলেছিল আমাদের মেয়েদের সুগার ড্যাডি হবে। খুঁজিস না, এখন সে এক বাচ্চার ড্যাডি হয়ে গেছে। অট্টহাসি হেসে বলে উঠল আফনান। নীরব বন্ধুর সঙ্গে তাল মেলালো। আবার কি বলে? কবর অবধি কবুল। ও মা গো, টুরু লাভ। শেষ গুরু, তুই শেষ। তরকারি ঝোলমাখা হাতটাই চটাস করে আফনানের গালে বসিয়ে দিল সাইবান। খিলখিল করে হেসে উঠল সকলে। অনুরাগ অব্দি আজ মজা নিতে ছাড়ল না। এই, তোরা একে এত জ্বালাতন করিস না। এমনিতে সবে জ্বালাতনের দায়িত্ব শুরু হয়েছে। একটা বাচ্চা পালা কি কম? ভরণ পোষণ, শিক্ষা দীক্ষা সব দিকটাই তো ওকে দেখতে হবে, বল। সব থেকে কাছের বন্ধু অনুরাগ অব্দি পোলট্রি খেয়েছে দেখে সাইবান তেতে উঠল। তবে রাগটা দেখালো না, বরং আস্ত মুরগি থেকে লেগ পিস ছিঁড়ে নিয়ে বিশাল এক কামড় দিয়ে চিবোতে চিবোতে বলল, অবশ্যই শিক্ষা দীক্ষা সবই দিতে হবে। ব্যঞ্জন বর্ণ শেখানো শুরু করে দেব। 1 বছরের মধ্যেই গড় গড় করে কথা বলতে শুরু করবে, দেখবি। নীরব আস্ত একটা গোলাপ জামুন মুখে দিয়ে প্রায় না চিবিয়েই গিলে নিয়ে শুধালো, ছেলেকে শুধু ব্যঞ্জনবর্ণ শেখাবে কেন? স্বরবর্ণটা কি দোষ করেছে? স্বরবর্ণ শুধু বউয়ের জন্য বরাদ্দ। সাইবানের বেফাস কথায় অনুরাগ প্রায় মুখের খাবার ফেলে দিচ্ছিল। কোনো মতে হাত চেপে নিজেকে থামালো। কেসে ফেললো বেচারা। অপরদিকে হাতের লোকমা হাতে নিয়েই জমে গিয়ে ফ্যাল ফ্যাল করে সাইবানের দিকে চেয়ে রইল আফনান এবং নীরব। সাইবানের কোনো হেলদোলই নেই। সে নিশ্চিন্ত মনে বিরাট কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়েছে। অনুরাগ বাম হাতে একটা থাপ্পড় দিল তার পিঠে। তুই কি কোনোদিন শুধরাবি না? বিয়ে হয়েছে, তবু এ শয়তানি গেল না। শয়তান শুধরে গেলে পৃথিবীতে তোর মতন সন্ন্যাসীদের কি কাজ? বাঁকা হেসে জবাব দিল সাইবান। আর পারল না আফনান আর নীরব। উভয়ে হাসতে হাসতেই ফ্লোরেই গড়াগড়ি খেতে লাগলো। অপরদিকে ইরাম ইজানকে নিয়েই ব্যস্ত। খেতে বসেনি সে এখনো। ছেলে ঘুমাবে, ঢুলু ঢুলু চোখে তার বুকে লেপ্টে আছে। তাকে নিয়েই হাঁটাহাঁটি করছে, সঙ্গে সকলে ঠিকঠাক খাচ্ছে কিনা সেই বিষয়টাও তদারকি করছে। চোখের কোণে সে খেয়াল করলো রাহাত আর ইহান দুজনেই বাড়ির চৌকাঠ বেয়ে নেমে যাচ্ছে। আর অপেক্ষা করলো না ইরাম, দ্রুত হেঁটে বেরিয়ে গেল বাইরে। ইজানকে নিজের বুকে সাবধানে আড়াল করে রেখে ভাইদের পিছু নিল সে। মেইন গেটের কাছাকাছি গিয়ে থামালো তাদের। ভাই, ইহান থামলো আগে। ঘুরে ইরামকে দেখেই বনের দিকে ছুটে গেল। রাহাত খানিকটা অপ্রস্তুত ভঙ্গিতে দূরেই দাঁড়িয়ে রইল। আপু, ভাইয়ের বুকের দিকে চেয়ে খানিক আদর করে দিয়ে ইরাম শুধালো, খেয়েছিস? হুম। তোর গালে কি হয়েছে? ব্যান্ডেজ লাগানো গালটা একটু হালকা ঘষে ভ্রু কুঁচকে ফেলল ইহান। ইঁদুর কামড়েছে। ইঁদুর? চোখ কপালে উঠে গেল ইরামের। হতবাক নয়নে চেয়ে রইল ছোট ভাইয়ের মুখপানে। ইঁদুর এলো কোথা থেকে? জানি না, আমার রুমে তেলে পোকা ছিল, ইঁদুর না। কিন্তু গতকাল রাতে কোত্থেকে জেনে হলো, পালিয়েও গেল। ঠিক মতো দেখতে পাইনি। ধরতে পারলে পিষে ফেলতাম সালাদের। ডাক্তার দেখিয়েছিস? টিটেনাস ইঞ্জেকশন? চিন্তা করো না, ইঞ্জেকশন দেওয়াই আছে। ফার্মেসিতে দেখিয়েছি সকালে, লাল দাগ হয়ে গিয়েছে। বলেছে কয়েকদিন গরম পানির সেক দিলে ঠিক হয়ে যাবে। গজগজ করে বলল ইহান। ছোট ভাইয়ের রুমে ইঁদুর ঠোকার রহস্য ইরাম ধরতে না পারলেও বিশেষ কোনো মন্তব্য করল না। ইহানও সেই বিষয়ক কথা বাড়ালো না, বরং আগ্রহ নিয়ে তাকালো ইজানের দিকে। গাল টেনে দিল। আমার মামাটা কেমন আছে? হুম। ইজান কুই কুই করে আবার মায়ের বুকে মাথা গুজে ফেলল। হাসল ইহান। আহারে, শরম পেয়েছে বেচারা। পরক্ষণেই সেই হাসি মুছে গেল তার।
জলজলে দৃষ্টিতে দেখল ইরাবকে। তুমি এমনটা কেন করলে আপু? আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। ওদের সঙ্গে তুমি, ওই লোকগুলো। হোস, তোকে বলেছি তো ভাই, আমি যা করছি সুস্থ মস্তিষ্কে ভেবে চিন্তে করছি, ভবিষ্যতেও করব। ইরামের হাতটা নিচে সুস্থ গালে চেপে ধরে মাথা নেড়ে ইহান বলল, ঠিক আছে, তোমার কোথায় সই। তবে তুমি আমাকে প্রমিস করো, যদি ওরা তোমাকে তিল পরিমাণও কষ্ট দেয়, তুমি সঙ্গে সঙ্গে আমাকে বলবে। আগের বারের মতন চুপ করে সহ্য করে যাবে না। কথা দাও আমাকে আপু, প্লিজ। মৃদু হাসলো ইরাম, ঝুঁকে এসে ছোট ভাইয়ের কপালে কপাল ঘষে বলল, আমার কিছু হবে না ভাই, আমি ঠিক নিজের খেয়াল রাখবো, চিন্তা করিস না। আজকে আসার জন্য তোদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যি তোদের খুব মিস করি রে। চোখ বুজে মা তুল্য বড় বোনের অস্তিত্বটুকু অনুভব করলো ইহান প্রাণ ভরে। তবে বেশিক্ষণ পারল না, পিছন থেকে ডাক ভেসে এলো, ইহান, দেরি হয়ে যাচ্ছে আমাদের। রাহাত তাড়া দিচ্ছে। ইহানকে বেশ অসহায় দেখালো। করুণ চোখে একবার ইরামের দিকে চেয়ে সে পিছিয়ে গেল। ইরাম দৃপ্ত দৃষ্টিতে দেখল রাহাতকে, পায়ে পায়ে হেঁটে কাছে গিয়ে দাঁড়ালো। আমার সঙ্গে কথা না বলেই চলে যেতে চাচ্ছিস? কথা বলার মতো মুখ তো তুমি রাখোনি আমাদের, আপু। মহল্লায় এর মধ্যে চেঁচি পড়ে গিয়েছে। সারাদিন ওই বাড়ির ভেতরে বসে থাকলে জানবে কিভাবে? রাহাতের কাটকাট কথায় এবার আর কষ্ট হলো না ইরামের। ঠিকই, নাক কেটে ফেলেছি তোদের, তাই না? হ্যাঁ, ভাবলেই আমার লজ্জা লাগছে। তুমি নিজের হাঁটুর বয়সে একটা ছেলের সাথে বিয়ে করেছো, তাও আবার ওই কি যেন জেন্ডার ডিজে নেশার পার্টি করে বেড়ায়। হাত পাগলা বেয়াদব ছেলে একটা। দুলাভাইকে নিয়ে ভদ্রভাবে কথা বলবি। ইরামের হঠাৎ প্রতিবাদে থমকে গেল রাহাত, প্রসারিত নয়নে চেয়ে রইল বড় বোনের দিকে। ইরাম তার মুখোমুখি হলো বিনা দ্বিধায়। বোনকে যখন সামান্য আশ্রয়টুকু দিতে পারিসনি, তখন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথাও বলতে আসবি না। আর হ্যাঁ, আরেকটা কথা, ইজান ঘুমিয়ে গিয়েছে বুঝতে পেরে ছেলেকে কাঁধের উপরে তুলে নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে নিজেই ইরাম দৃঢ় গলায় বলল, মায়ের সম্পত্তিতে মেয়েদের ভাগ আছে। মুন্সি বাড়িতে আমার যে ভাগ, সেই ভাগ আমায় বুঝিয়ে দিবি। না হলে সম পরিমাণ টাকা দিয়ে সেই ভাগ আমার থেকে কিনে নিবি। 2 মাস সময় দিচ্ছি, কি করবি ভেবে আমাকে জানাস। আর দাঁড়ালো না ইরাম। হতভাগ রাহাতকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে ইহানকে শেষ একবার নরম দৃষ্টিতে দেখে হনহন করে হেঁটে সে বাড়ির ভেতরে চলে গেল। ইহান নিজের জিন্সের পকেটে হাত ঢুকিয়ে তির্যক হেসে বড় ভাইকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, সারা জীবন বিড়াল দেখতে দেখতে একদল ভুলেই গিয়েছিল বিড়াল কেন বাঘের মাসি হয়। সারাদিনের হট্টগোল আর ক্লান্তির পর অবশেষে ইরামের বিশ্রামের সুযোগ হয়েছে। এত সময় যাবৎ তেমন কিছু মনে না হলেও এখন বাস্তবতা সম্পূর্ণরূপে ইরামকে ঘিরে ধরেছে। কারণ গেস্ট রুমের বদলে তার ঠাঁই হয়েছে সাইবানের বেডরুমে। রুমটা আধুনিক, অতিরিক্ত আসবাবের বালাই নেই। যেটুকু আছে তাও মডার্ন ডিজাইনের, কালো ধাতুর তৈরি। বিছানার বেডশিট অবধি কালো রঙের, সিল্কের কাপড়ের উপরে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। ইতি উতি বেশ কয়েকটি তাজা রজনীগন্ধার ছড়া মোহনীয় ঘ্রাণে মাতোয়ারা করে তুলেছে রুমটাকে। তবুও এর মালিকের প্রকৃত বৈশিষ্ট্যটাকে পুরোপুরি ঢাকতে পারছে না। দেয়ালে মাইকেল জ্যাকসন আর চাইনিজ কিংবা কোরিয়ান কোনো বয় ব্যান্ডের পোস্টার টাঙানো। আরও কয়েকজনের চেহারা আছে, তবে এই সেলিব্রিটিদের ইরাম চেনে না। দেয়ালের একপাশে সাউন্ডের বেশ কিছু যন্ত্রপাতি, সঙ্গে ছোট কন্ট্রোল বোর্ড, এক কোনায় ট্রিপল মনিটরের গেমিং সেট আপ। কাউচের উপরে অবহেলায় দুটো 10 কেজির ডাম্বেল পড়ে আছে। একটা দীর্ঘশ্বাস ছাড়ল ইরাম। নিজের সঙ্গে এই অস্তিত্বের সামান্যতম মিলও খুঁজে পেল না। তার ভালো লাগে বই, খেলামেলা পরিবেশ, বেশি হলে একটা ঝোল দোলনা, মাঝে মধ্যে গান শোনার জন্য অ্যান্টিক রেডিও সেট। এই তো, খুব বেশি চাহিদা তার কোনো কালেই ছিল না। সে সত্যি সাইবান আলাদিনের সঙ্গে একসাথে বাধা পড়েছে, এই রুমটাই তার প্রমাণ। ক্ষণস্থায়ী হলেও এই রুমটাই আপাতত তার ঠিকানা। হিসাব মতে আজকে ইরামের বাসর রাত, তবে এই রাত নিয়ে কোনো প্রকার আগ্রহ, আকাঙ্ক্ষা কিংবা ভাবার ইচ্ছাটুকুও তার মাঝে নেই।
ইজানকে আজ কৌশলে সামিয়া নিজের কাছে রেখে দিয়েছেন। মুখে না বললেও ইরাম বুঝতে পেরেছে তাদের প্রাইভেসি দিতে, যার আদতে কোনো প্রয়োজনই ছিল না। এমন কিছু এখানে হতে যাচ্ছে না, তবে সেই কথা শুধু সে আর সাইবানই জানে। নিজের শাড়ি বদলানোর কথা ভাবল ইরাম, তবে সঙ্গে করে কাপড় আনতে তো ভুলে গিয়েছে। দরজা খুলে বাইরে গিয়ে আবার নিয়ে আসবে, এত কাহিনী কে করবে? তার থেকে গয়না খুলে একটু ফ্রেশ হয়ে যাক ভেবে ইরাম গলা আর কান থেকে হালকা গহনাগুলো খুলে রাখল। রুমের এক পাশে লাগোয়া বারান্দা, অন্য পাশে আরেকটা দরজা, বাথরুমই হবে ভেবে স্লাইড করে কাঁচের দরজাটি খুলে ইরাম ভেতরে পা রাখল। তবে সামনের দৃশ্য তাকে জমিয়ে দিল। জায়গাটাকে বাথরুম বলবে না অন্য কিছু, ইরাম কয়েক লহমা ভেবেই পেল না। হঠাৎ করে কেউ দেখলে মনে করবে বুঝি জঙ্গলে ঢুকে পড়েছে। দেয়াল তেমনি গাছপালার ডিজাইন, মেঝের মাঝ বরাবর ফাঁকা, সত্যিই ফাঁকা, পুলও নয় বাথটাবও নয়, যেন জঙ্গলের গাছপালার মাঝে একটি প্রাকৃতিক পুকুর। আশেপাশে পাথরের দেয়াল তুলে দেওয়া, তাতে টলটলে পানি ভাসছে। সিলিংয়ের সঙ্গে লাগোয়া ঝর্ণা বেয়ে বৃষ্টির মতন ঝিরিঝিরি পানি ঝরছে পুকুরের ন্যায় স্থানটির উপর। পাথরের সিঁড়ি নেমে গিয়েছে কয়েক ধাপ ভেতরে যাওয়ার জন্য। ইরাম হাঁ করে তাকিয়ে রইল রীতিমতো। সে একটুখানি হাত মুখ ধোবে, কিন্তু এমন জায়গায় তো হাত মুখ ধুতে মন চায় না, শুধুই তাকিয়ে থাকতে ইচ্ছে হয়, যেন ছুঁয়ে দিলেই জাদুকরি জায়গাটার মায়া কেটে যাবে। এটা কেমন বাথরুম? এটাকে বলে জাকুজি। অস্ফুট স্বরে ইরাম বলে উঠেছিল। এমন স্পষ্ট জবাব আসবে ভাবেনি। ঝট করে পিছন ফিরে তাকালো সে। ঠিক দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবান। ভেস্ট খুলে ফেলেছে, শুধু শার্ট আর প্যান্ট পরনে। শার্টের উপরে বেশ কয়েকটা বোতাম খোলা থাকায় মাংসল বুকের খানিকটা অংশ দেখা যাচ্ছে। ইরাম দ্রুতই দৃষ্টি সরিয়ে নিল। আইডিয়া কে দিল? হাসলো সাইবান। ভেতরে ঢুকে আশেপাশে তাকালো, সগর্বে নিজের তৈরিকে দেখে বলল, বাড়ির ভেতর এই জিনিস করার, বাড়ির ভেতর রিল্যাক্স করার মতন জায়গা দরকার, তাই এটা গত বছর ইনস্টল করেছি। বাড়ির এই দিকটা ভেঙে অনেক কিছু ঠিকঠাক করতে হয়েছিল। তোমার মাঝে নর্মাল কিছু আছে আলাদিন? নর্মাল বাথরুম টয়লেটও আছে, আপনি ভুল জায়গায় ঢুকে পড়েছেন। বিস্তৃত হাসি নিয়েই জবাব দিল সাইবান। তারপরে পায়ে পায়ে এগোতে লাগলো ইরামের দিকে। জায়গাটা রোমান্টিক না? মনে হবে যেন গভীর বনের মাঝে বসে কোনো পুকুরের শরীর ডুবিয়ে আরামে আকাশের তারা দেখছেন। ইরাম জানে না কেন তার হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হয়ে উঠল। আজ তাদের বাসর রাত, এই বিষয়টাই তার অনুভূতির সঙ্গে বেশ বাজেভাবে খেলতে শুরু করে দিয়েছে। অজান্তেই পিছিয়ে পড়ল সে। পানির একদম কিনারা পাথরের কাছে গিয়ে থামল। সাইবান রীতিমতো নির্লজ্জভাবেই তাকে আপাত মস্তক পর্যবেক্ষণ করল। ইরাম আর ঘুমটা দিয়ে নেই। গাঢ় জলপাই বর্ণের চকচকে শাড়িটা তার শরীরে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সাইবান এতদিন ভালো করে দেখেনি কিংবা সংকোচ করেছে, অথচ আজ তার দৃষ্টিতে বিন্দু মাত্র সংকোচ রইল না। কবুল পরে বিয়ে করাবো তার সামনে দাঁড়িয়ে। ভাবতেই অদ্ভুতরে একটা উষ্ণতা এবং ভীষণ রকমের অন্তর্জ্বালা ছড়িয়ে পড়ল সাইবানের বুকে। ইরাম তার গভীরতম দৃষ্টিকে খেয়াল করল, জিজ্ঞাসা করে বসল, আজ কাজী সাহেবের সামনে হঠাৎ ওভাবে বললে কেন? থমকালো সাইবান। দৃষ্টি তুলে ইরামের মুখ দেখল, অতঃপর বাঁকা হাসি ছুঁয়ে গেল তার ঠোঁট জুড়ে। কিভাবে বলেছে? কবর অবধি কবুল কথাটার মানে কি? এটাই যে আপনাকে বিয়ে করে নিজের কবর নিজেই ঘুরেছি আমি। ইরামের খুব কাছে এসে পড়ল সাইবান। রমণী জমে গেল। মুহূর্তের জন্য তার মনে হলো সাইবান বুঝি তাকে ছুঁয়ে দেবে প্রগাঢ়ভাবে, আর সে আটকাবে কি করে? এতদিন ছেলেটা ছিল পরপুরুষ, আজ থেকে স্বামী। ঠিক কত পর্যায়ে অবধি ইরাম তাকে থামিয়ে রাখতে পারবে? অথচ সাইবান তাকে ছুঁয়ে দিল না, শুধু দেখেই গেল। গলা, বুক, উদর পেরিয়ে এসে তার নিগুড়ো কালো নয়নজোড়া থামল বরাবর ইরামের কোমরে। আর তৎক্ষণাৎ মুগ্ধতার দৃষ্টিটা বদলে গেল তীব্র কৌতূহলে, বাজে রকম কৌতূহলে। ভ্রু কুঁচকে ফেলল সাইবান। এতক্ষণ স্পর্শ না করেও এবার হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুলে ইরামের কোমরের ত্বকে ফুটে থাকা একটা খয়েরি দাগ ছুঁয়ে দিল সে। এটা কিসের দাগ? সাইবানের প্রশ্নে ঝাঁঝ টের পাওয়া গেল স্পষ্ট। ইরাম জবাব দেওয়ার সুযোগ পেল না। এর আগেই রুমের দরজায় ধাক্কানোর আওয়াজ ভেসে এলো।
আমি দেখছি কে এসেছে। রীতিমতো চোরের মতোই ছুটে পালিয়ে গেল ইরাম। এক হাতে আঁচল টেনে কোমরের অংশটা সন্তর্পণে ঢেকে নিল। সাইবান কয়েক সেকেন্ড আহাম্মকের মতো দাঁড়িয়ে থাকলো। পর মুহূর্তেই হতাশাবোধক একটি শব্দ করে উল্টো ঘুরে রুমের ভিতরে চলে এলো। ইরাম ততক্ষণে দরজা খুলে দিয়েছে। বাইরে দাঁড়িয়ে আছে সারিকা, তার হাতে ধরা ছটফট করে কাঁদতে থাকা ইজান। আমি আর মম মিলে অনেক চেষ্টা করেছি, আপনাকে ছাড়া শান্ত হবে বলে মনে হয় না। খানিকটা বিরক্তি নিয়েই বলল সারিকা। ইরাম দ্রুত নিজের হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নিল। সারিকা অপেক্ষা অবধি করল না। যেমন হঠাৎ এসেছিল তেমন হঠাৎ করেই চলে গেল। একটি নিঃশ্বাস ফেলে দরজা আটকে চিৎকার করে কাঁদতে থাকা ইজানকে নিয়ে বিছানায় গিয়ে বসলো ইরাম। এই যে, না না, সোনা আমার, কুচুপু আমার। এই তো আম্মু এখানে, আম্মু কোথাও যায়নি। এই যে সোনা, এই যে আমার বাবাটা। ছেলেকে দুলিয়ে দুলিয়ে শান্ত করতে চাইল ইরাম, অথচ কোনো কাজ হলো না। বরং সময়ের সাথে সাথে আরও জোরে তারস্বরে কেঁদে যেতে লাগলো ইজান। ছোট্ট শিশুটির মুখ লালচে হয়ে উঠেছে কান্নার কারণে। ইরাম সইতে পারল না, বুকে আঁকড়ে ধরল ছেলেকে। না না, কাঁদে না আব্বু, আর না, আমার কষ্ট হয় তো কুচুপু। প্রথমটায় বিশেষ পাত্তা না দিয়ে মনিটরের সামনে গেমিং চেয়ারে বসে মোবাইল স্ক্রল করতে শুরু করেছিল সাইবান। বাচ্চার কান্নার আওয়াজ ভীষণ তীক্ষ্ণ, তার কানে লাগছে বাজেভাবে। তবে যখন প্রায় 20 মিনিট পরেও কান্না থামার নামগন্ধ হলো না, তখন মোবাইল রেখে উঠল সাইবান। খানিকটা তেজি কণ্ঠেই বলল, কি সমস্যা? এমন ভ্যাক ভ্যাক করে কাঁদছে কেন পোটলাটা? হাগু পেয়েছে আবার? ইরাম হাসল না, বরং খানিকটা অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, বুঝতে পারছি না, কান্না করে অনেক, কিন্তু এতক্ষণ ধরে একটানা কোনো দিন কাঁদেনি। কোথায় সমস্যা হচ্ছে বাবাটার? আম্মু বুঝতে পারছে না, আম্মু পচা। ইরামের চোখ ছলছল করে উঠল। ছটফট করতে থাকা ইজানকে বুকে চেপে রাখল সে। দৃশ্যটা দেখে কেন যেন ভীষণ অশান্তি অনুভব করলো সাইবার। আমি জানি পোটলার কান্না কিভাবে থামাতে হয়। হঠাৎ করেই বলেই দেয়ালে ঝুলন্ত টিভি রিমোট দিয়ে অন করলো সাইবান। ইরাম ড্যাব ড্যাব করে চেয়ে রইল। সাইবান ততক্ষণে মেঝের মাঝখান দিয়ে গিয়ে দাঁড়িয়েছে। টিভির ভলিউম বাড়িয়ে সে একটা গান ছাড়ল। তারপরেই রিমোটটা ছুঁড়ে ফেলে 2 পা ছড়িয়ে দাঁড়ালো। হোয়াটস দিস পোটলা? দিলবার দিলবার। গানের তালে তালে কোমর দুলিয়ে সাইবান এক অদ্ভুত অঙ্গভঙ্গি করে উঠল, যে ইরামের হাসি চাপা দিতে মুখ হাত চাপতে হলো। অথচ অবিশ্বাস্য ব্যাপার, সাইবান নাচতে শুরু করার সঙ্গে সঙ্গে ইজানের কান্না থেমে গিয়েছে। নাক টেনে অশ্রু সজল চোখে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন সাইবানের নাচ। दिलबर दिलबर अब तो होश ना खबर है ये कैसा असर है होश ना खबर है ये कैसा असर है तुमसे मिलने के बाद दिलबर हाँ तुमसे मिलने के সাইবানের কোমর দোলানো নাচের তালে তালে আচমকা ইজান হাতে তালি মেরে বুঝি গিয়ে উঠল। ইরাম না পারতে হেসে ফেলল এবার। তার চোখের পানি হুট করেই শুকিয়ে গিয়েছে। সাইবানের নাচের সাথে সাথে ইজানের সব ভুলে লাফিয়ে ওঠার তার মনে দাগ কেটে গিয়েছে। অজান্তেই সে জলজলে চোখে চেয়ে দেখল সামনের মানুষটাকে। পাগলাটে একটা ছেলে, একদম লাগামহীন ঘোড়ার মতন বেশরমের মতো কোমর দুলিয়ে যাচ্ছে। ভালোই দোলাচ্ছে যদিও। ইরাম লজ্জা বোধ করল। কি ভাবছে সে? তবে তার বিশেষ কোনো সন্দেহ রইল না। এই বিবাহিত জীবনটাকে যত কঠিন হবে বলে সে ভেবে এসেছে, ততটাও কঠিন নাও হতে পারে। পরদিন সকালে একদম ভোরে ঘুম থেকে উঠে গিয়েছে সাইবান। ফ্রেশ হয়ে জিম রুম থেকে 1 ঘন্টা ওয়ার্কআউট করে সাউন্ড রুমের কিছু যন্ত্রপাতি ঠিকঠাক করে এসেছে। বাড়ির সবাই এখনও ঘুমে, শুধু সুগন্ধা উঠেছে বোধ হয়। নিচের তলার কিচেন থেকে থালা বাসনের শব্দ শুনে বোঝা যাচ্ছে ঘেমে একাকার হয়ে গিয়েছে সাইবান। বাথরুম থেকে সংক্ষিপ্ত একটা গোসল সেরে তোয়ালেতে মাথা মুছতে মুছতে যখন সে বেরোলো, তখন ঘড়িতে সময় 8:30। তোয়ালেটা বারান্দায় ঝুলিয়ে সে যখন রুমের ভেতরে ফিরে এলো, তখন ভীষণ অপ্রত্যাশিত একটা দৃশ্য তাকে স্বাগত জানালো। তার বিছানার উপরে পরম শান্তিতে ঘুমিয়ে আছে ইরাম। রমণীর বুকের সাথে ঘেঁষে গভীর ঘুমে আচ্ছন্ন ইজান।
গতকাল প্রায় ভোরের দিকে ঘুমানোর সুযোগ হয়েছিল। সারাটা রাত থেকে থেকে জেগে উঠে মাকে জ্বালিয়েছে সে। সাইবান মরার মতো সোফায় পড়েছিল, বালিশ চাপা দিয়ে রেখেছে কানে। হাতে গোনা কিছু ঘন্টা হয়তো ঘুমিয়েছে, আবার 7টার আগেই উঠে পড়েছে। গভীর দৃষ্টিতে দেখল সে বিছানায় থাকা মা সন্তান উভয়ের উপরে সকালের স্নিগ্ধ আলোকরশ্মি প্রতিফলিত হয়ে একটা স্বর্গীয় ভাব সৃষ্টি করেছে। সাইবান নিষ্পলক চেয়ে রইল। কতক্ষণ যাবৎ নিজেও বলতে পারবে না। তার ভাবতেও অবাক লাগছে বিছানায় শুয়ে থাকা রমণী এবং ছোট্ট নাজুক প্রাণটি এখন তারই পরিবারের অংশ। পায়ে পায়ে বিছানার কাছে এগিয়ে এলো সাইবান। গতকালের ক্লান্তি তাকে ঘুমোতে দেয়নি। অপরদিকে ইরামকে জড়িয়ে রেখেছে গভীর ঘুমের চাদরে। অজান্তেই হাঁটু মুড়ে বিছানার পাশের কার্পেটের উপরে বসে পড়ল সে। ইরামের একটা হাত লম্বা করে রাখা, অপর হাতটা ইজানের শরীরের উপরে। দুই হাতেই টকটকে মেহেন্দি। সে মেহেন্দি দেখে কিছু একটা মাথায় এলো সাইবানের। ঝুঁকে এলো সে, লম্বা করে রাখা হাতটার উপরে ঝুঁকে অতি মনোযোগ দিয়ে দেখতে লাগলো। সিম্পল অথচ বেশ সুন্দর কারুকার্য, জলজল করছে যেন রত্নের মতো। হৃদস্পন্দন বেড়ে গেল সাইবানের। হন্যে হয়ে সে খুঁজে বেড়ালো, কোথায় কোথায় আছে, আছে কি নেই। অবশেষে সাইবানের খোঁজ থামল। দৃষ্টি প্রসারিত হলো, সঙ্গে ঠোঁটে ফুটল এক পরিতৃপ্ত মায়াবী হাসি। বিড়বিড় করল সে আপন মনের। ইরামের হাতের মধ্যমা এবং অনামিকা আঙুলের ঠিক মাঝখানে চাপা জায়গাটায় পেঁচানো অক্ষরে লেখা। ফিসফিস করে উচ্চারণ করল সাইবান। জানি না কেমন অনুভূতি হলো বুকের ভেতর। নিষ্পলক চেয়ে রইল এক নাগারে সে। ইচ্ছা হচ্ছে না দৃষ্টি ফিরিয়ে নিতে। ইরামের প্রশান্তিতে ছাওয়া ঘুমন্ত মুখটা দেখল সে অত্যন্ত আবেগ নিয়ে। তারপরে আবারও দেখল আঙুলের ফাঁকে লুকিয়ে রাখার নামটাকে। নিজের ফোন বের করে নিঃশব্দে বেশ কয়েকটা ছবি তুলে নিল সাইবান। কেন সে নিজেও জানে না। ফোন রেখে সে ঝুঁকে এলো, সাবধানী আঙুলে ছুঁয়ে দিল মেহেন্দির রঙে রঙে থাকা আঙুলটাকে। ইরাম সামান্য নড়ে চড়ে উঠতেই জমে গেল সে। অথচ রমণীর খুব ভাঙল না। শুধু ছেলেকে ঘুমের ঘোরে নিজের আরও খানিকটা কাছে টেনে পুনরায় নিদ্রায় নিমজ্জিত হলো সে। বুকের ভেতরে আটকে রাখা নিঃশ্বাসটা ছাড়ল সাইবান। অতি সাবধানে নিজের নাম লেখা ইরামের আঙুলটা তুলে দিল সে। কি হলো সে বলতে পারবে না। ঝুঁকে গেল, সেই নরম আঙুলের ডগায় আলতো করে স্পর্শ করল নিজের ঠোঁট। অতি ক্ষীণ এক মুহূর্তের আলতো ছোঁয়া। চোখ বুজে নিল সাইবান। আনমনে ফিসফিস করল, আপনার আলাদিন। রাস্তার মোড়ের টং দোকানটায় বেশ কয়েকদিন বাদে বন্ধুদের আড্ডা বসেছে আজ। দোকানে মিরাজ ভালো করেই চেনে এই দলটাকে। যদিও বেশ সামর্থ্যবান পরিবারের ছেলে মেয়ে, তবুও তার দোকানটার প্রতি একটা ভিন্ন মায়া আছে। সেই স্কুল জীবন থেকেই অনুরাগ আর সাইবার নামের ছেলে দুটো তার দোকানে চা সিগারেট খেতে আসত। আজকাল আরও বেশ কতক সঙ্গী জুটেছে। ভালোই লাগে মিরাজের তরুণ ছেলেপিলেদের গাল গল্প শুনতে। মাঝে মাঝে এমন ভাষায় চলে যায় যে বোঝাই যায় না কি বলছে। জেনারেশন কি আমূল বদলে যাচ্ছে? অনুরাগরা যখন আসে তখন বুঝি গোটা দোকানটাই তাদের হয়ে যায়। কাঠের বেঞ্চে পা দোলায় বসে বসে অনুরাগ, নীরব, আফনান ইতিমধ্যে চলে এসেছে। সন্ধ্যা ক্রমশ গাঢ় হয়ে রাতে পরিণত হচ্ছে। নীরব সিগারেট ধরিয়েছে, অপরদিকে আফনান পান চিবুচ্ছে। ওইসবের প্রতি বিশেষ আকর্ষণ নেই অনুরাগের। সে আপাতত এক কাপ রং চায়ের অর্ডার দিয়ে বসেছে। মামুর বেটা এখনো এলো না। পান চিবোতে চিবোতে জিজ্ঞাসা করলো আফনান। থু করে পিক ফেললো এক পাশে। নীরব সিগারেটে লম্বা একটা টান মেরে বলল, এখন ওনার বইরা চলে তলায় থাকার সময় বস, বন্ধুদের জন্য টাইম আছে নাকি? খিলখিল করে হাসাহাসি শুরু করলো উভয়ে। অনুরাগ মাথা নেড়ে জানালো, আমাকে আসবে বলছে, হয়তো কোথাও ফেসে গিয়েছে, তাই দেরি হচ্ছে। বাচ্চার ডাইপার চেঞ্জ করছে মনে হয়। কার ডাইপার? আফনান বলতেই সম্পূর্ণ ভিন্ন একটি মেয়েলি কণ্ঠস্বর প্রশ্ন করল। প্রত্যেক ছেলেই জমে গেল নিজেদের জায়গায়। এই কণ্ঠের মালকিনকে হাড়ে হাড়ে চেনা আছে তাদের। অবশেষে সামনে এসে দাঁড়ালো এক রূপবতী। লাস্যময়ী শরীরে জড়ানো টাইট টপ, ধপধপে সাদা ইলাস্টিক ফ্যাব্রিক একদম চেপে থাকায় শরীরে অবয়বটা ভালোভাবে বোঝা যাচ্ছে। নিচে একটা ঢোলা ট্রাউজার সেট, চুলগুলো সিল্কি,
দৈর্ঘ্যে কাঁধ সমান টানা টানা আইলাইনার দেয়া চোখে চেয়ে আছে যুবতী। এক কাঁধে ঝুলছে একটি জিম ব্যাগ, তাতে ঢোকানো গোলাপি রঙের ইয়াগো ম্যাট দেখা যাচ্ছে। কি ব্যাপার, হঠাৎ চুপ হয়ে গেলি কেন সবাই? কিসের ডাইপারের কথা বলছিস? মেয়েটি প্রশ্ন করলো আবার। আফনান আর নীরব একে অপরের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে বসল, উভয়ে বিব্রত এবং অপ্রস্তুত। নীরব ইশারায় অনুরাগকে কিছু বলতে বলল। বান্দা সোজা হয়ে বসে শুধালো। সিঙ্গাপুর থেকে কবে এলি তিতলি? তিতলি নামক যুবতী খানিকক্ষণ সন্দিগ্ধ দৃষ্টিতে বন্ধুদের দেখল, তারপরে ধপাস করে কোনো প্রকার দ্বিধা ছাড়াই অনুরাগের পাশে বসে পড়ল। এই তো আজ সকালেই পৌঁছালাম। অনেক ভোরে এসেছি তো, তোদের কল করে আর জানাইনি। বিকেলে জিমে গিয়েছি, ভাবলাম একেবারে এখানে এসে সারপ্রাইজ দিয়ে দিই। তিতলি আপা, আপনার জন্য গ্রিন টি বসাই? দোকানি মিরাজ হাসি মুখে বলল। পাল্টা হেসে তিতলির মাথা দোলালো। জি অবশ্যই, সঙ্গে ডায়াবেটিক কুকি দেবেন দুটো। মিরাজ কাজে লেগে গেল। তিতলি বন্ধুদের দিকে ফিরল। সবাই কেমন অস্বস্তিতে পড়ে গিয়েছে মনে হচ্ছে, তার দিকে তাকাচ্ছে না কেউই। অবাক হলো সে। ব্যাপার কি দোস্ত, সবগুলোর মুখ এমন বাংলার পাঁচের মতন ঝুলে আছে কেন? আর বাই দ্য ওয়ে, মিস্টার ডিজে কোথায়? দেখছি না যে, এখনো আসেনি। অনুরাগ তিতলির দিকে তাকিয়ে বলতে নিল। ইয়ে মানে তিতলি শোন, আসলে সাইবান। ইয়ো ব্রোস। অদূর থেকেও সাইবানের উৎফুল্ল কণ্ঠের ডাক স্পষ্টত ভেসে এলো। সকলেই মাথা তুলে তাকিয়ে দেখল, সড়কের অপর প্রান্তে বেয়ে এগিয়ে আসছে সাইবান। হেঁটে আসছে না, গাড়িতেও আসছে না, তার পায়ে ডাবল রোলার শুজ, ভারী কেটসের মতন কালো জুতোর নিচে 2 জোড়া চাকা লাগানো। পা দুটো রোল করে রাস্তার উপরে স্লাইডিং করে এগিয়ে আসছে সাইবান। একেবারে দোকানের সামনে এসে ব্রেক কষে থেমে গেল সে অভিজ্ঞ ভঙ্গিতে। আমাকে ছেড়ে শুরু করে দিয়েছিস বেয়াদবের দল। মিরাজ মামা, 1 কাপ ঘন ব্ল্যাক কফি দাও তো, চেনে 2 চামচ। আরে তিতলি। ধপাস করে তিতলির পাশে বসে হাত বাড়িয়ে নীরবের হাতের প্যাকেট থেকে একটা সিগারেট ছিনিয়ে নিল সে। লাইটারটাও হাতে ঠোঁটে পুড়ে ধরতে সাইবান প্রশ্ন করল। সিঙ্গাপুর ভালো লাগেনি? বিনা নোটিশে দেশে ল্যান্ড করলি যে? সাইবানকে দেখেই বিরাট হেসে কোনো প্রকার ভনিতা ছাড়াই নিজের 2 বাহু জড়িয়ে আলিঙ্গনে বেঁধে ফেলল তিতলি। তোদের ছাড়া আমার কবেই বা কি ভালো লেগেছে মেরি জিনি। সাইবান হালকা হাসলো, এক হাতে সিগারেট ধরে অন্য হাতে তিতলির পিঠ চাপড়ে দিয়ে আলিঙ্গন ভেঙে ফেলল। ও, সিঙ্গাপুরের ছেলেটা বুঝি এতই দুর্বল? জিনি? চটাস করে সাইবানের বাহুতে ঘুষি বসিয়ে দিল তিতলি। শব্দ করে হাসতে হাসতে সিগারেটে মনোনিবেশ করলো সাইবান। আর চোখের সামনে তাকাতেই দেখল নীরব আর আপনার মিলে তাকে যেন কি ইশারা করছে, অথচ ইশারার অর্থটা সে হুট করে ধরতে পারল না। তিতলিও খেয়াল করেছে বিষয়টা। কি সমস্যা, কেউ কেউ বলবি আমাকে? এসে থেকে দেখছি কেমন অদ্ভুত আচরণ করছে সবাই। গলা খাকারি দিল অনুরাগ। অদ্ভুত আমরা না তো। তারপর বল তিতলি, সিঙ্গাপুরে কি কি দেখলি? কথা ঘুরিয়ে ফেলতে চাইল সে, ততক্ষণে সবার চা এসে গিয়েছে। নিজের গ্রিন টি এর কাপে লম্বা একটা চুমুক দিয়ে আরামে নিঃশ্বাস ফেলে তিতলি নিজের সিঙ্গাপুরের ট্যুরের কাহিনী বলা শুরু করলো। তিতলি চৌধুরী সাইবানদের গ্রুপের 5ম সদস্য। একমাত্র মেয়ে হয় তার আলাদাই একটা কদর আছে গ্রুপের মাঝে, সঙ্গে চাহিদা এবং সম্মানও। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শেষ করেছে। বর্তমানে একজন বিউটি ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজের সঙ্গেও যুক্ত আছে। হালকা পাতলা মডেলিংও করে বেড়ায়। সাইবান তিতলির কাহিনী শুনতে শুনতে আয়েশ করে সিগারেট ফুঁকছিল। কাহিনী শেষ করেই তিতলি হাত বাড়িয়ে তার ঠোঁট থেকে আধ খাওয়া সিগারেটটা নিয়ে নিজের ঠোঁটে পুড়ে দিল। বিনা দ্বিধায় দীর্ঘ এক সুখ টান দিয়ে বলল, অনেক হয়েছে আমার গল্প, এবার তোদের কথা বল। এই 1 মাসে কি কি মিস করলাম? আপনার নীরব অনুরাগ প্রত্যেকে একে অপরের দিকে চাওয়াচাই করে শেষমেশ সাইবানের দিকে তাকালো। ছেলেটার অবশ্য হেলদোল নেই, সে পারছে না শুধু বেঞ্চের উপরে শুয়ে পড়তে। বেঞ্চের সাথেই লাগোয়া একটা জলপাই গাছ থাকায় সুবিধা হয়েছে তার। পায়ের ওপরে পা তুলে ঝোলাতে ঝোলাতে এদিক সেদিক তাকাচ্ছে। কেউ তেমন কিছু বলছে না বিধায় তিতলির সন্দেহ হলো। পাশ ফিরে সাইবানের উরুতে হাত রেখে সে বলে উঠল, ভালো কথা, তুই আজকে ফ্রি? শোনেই, তাহলে চল আমরা সবাই মিলে একটা স্পিডিং করে আসি। অনেক দিন করি না, বেশি দূরে না, এই চট্টগ্রাম মহাসড়ক অব্দি যাব। সাইবান পা নামিয়ে সোজা হয়ে বসল। মাথা খারাপ?
বিয়ের প্রথম দিনে দেরি করে বাসায় গেলে মম আমার পা কুচি কুচি করে চিকেন ফিট স্যুপে ঢেলে দেবে। যা শয়তান, আঙ্কেল থাকতে আন্টি আবার বিয়ে করবে কেন? তুই কি গাছ বলদ? আমি আমার কথা বলেছি। অট্ট হাসি হাসার প্রস্তুতি নিচ্ছিল তিতলি, তবে সাইবানের জবাব তাকে জমিয়ে দিল। মুখ নামিয়ে হাসি মাখা ঠোঁটেই তাকালো সে, বিশ্বাস করছে না এখনো। জিনি প্লিজ মজা করিস না, তোরা সবাই মিলে আমাকে বোকা বানাতে চাইছিস না? প্র্যাঙ্ক করছিস? আমি কিন্তু বুঝে ফেলেছি, এবার বলদ হব না হব না। আঙুল নেড়ে নেড়ে বলল তিতলি, তবে বাকি সকলের থমথমে চেহারা দেখে সে মুহূর্তেই আন্দাজ করতে পারল কিছু একটা গড়বড় আছে। সাইবান তার আঙুলটা চেপে ধরে আস্তে করে নামিয়ে দিল। স্বাভাবিক গলাতেই জানালো, তিতলি, আই এম ম্যারিড। স্তব্ধ হয়ে চেয়ে থাকলো তিতলি সাইবানের মুখ পানে দীর্ঘক্ষণ। তার জলজলে নয়নজোড়া আপাত মস্তক পর্যবেক্ষণ করলো সাইবানকে, যেন বিয়ের কোনো প্রমাণ তার শরীরে লেপ্টে আছে। সাইবান সরে বসে বলল, সরি, সবকিছু এতটা তাড়াহুড়ো হয়েছে যে তোকে জানানো হয়নি। ভেবেছিলাম তুই ফিরে এলে একেবারে জানাবো। তিতলি বাকি বন্ধুদের দিকে তাকালো। অনুরাগ, নীরব, আপনার প্রত্যেকে অপরাধীর ভঙ্গিতে মুখ নামিয়ে নিল। পরিস্থিতি এতটাই গুরুগম্ভীর হয়ে দাঁড়ালো যে দোকানি মিরাজ অবধি নিজের কাজ বাদ দিয়ে হা করে চেয়ে আছে দৃশ্যপটে। কয়েক মিনিট কাটলো পিনপতন নিরাপত্তায়। তারপরে তিতলির কাট কাট কণ্ঠ ধ্বনিত হলো, ওরা ড্রাইভারের কথা বলছিল, বাচ্চাও ফুটিয়ে ফেলেছিস নাকি? সাইবার মেয়েটির কণ্ঠস্বর শুনে খানিকটা অবাক হলো। না, ব্যাপারটা অমন না, ইটস কমপ্লিকেটেড। আসলে আমার খালা তো। স্টপ ইট জিনি, থাক, আমাকে আর কিছুই বলতে হবে না তোদের আর কোনো দিন। শটান উঠে দাঁড়িয়ে পড়ল তিতলি। নিজের গ্রিন টির বিল নিজের পকেট থেকে বের করে মিরাজের হাতে দিয়ে ব্যাগ তুলে হনহন করে হাঁটা দিল। সাইবান লাফিয়ে উঠে দাঁড়ালো বেঞ্চ থেকে, পিছন থেকে গিয়ে মেয়েটার হাত টেনে ধরল। ওয়েট, কি সমস্যা তোর? কি হয়েছে? এই তো বেশ গল্প করছিলাম। আমার কোনো সমস্যা হয়নি, সমস্যা তো সব তোর। ইউ নো হোয়াট জিনি, ফাক অফ। এর আগে কোনো দিন এত ঝাঁঝ নিয়ে সাইবানের সাথে কথা বলেনি। নিজের হাতটা সে ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে দ্রুত গতিতে হেঁটে চলে গেল। যাওয়ার সময় রাস্তার কোনায় রাখা একটা অসহায় ডাস্টবিনকে বিনা কারণে লাথি মেরে ফেলে দিয়ে গেল। সাইবান আহাম্মকের মতন নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁদ তুলল। যাক বাবা, এর আবার কি হলো? ইজ ইট দ্য মান্থ? মুসলিম হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে? পেছন থেকে বন্ধুদের হতাশাবোধক শব্দ শুনতে পেল সাইবান। কৌতূহলী হয়ে সে ঘুরে দাঁড়াতেই অনুরাগ দুই হাত ছড়িয়ে বলল, ভাই, তুই ছাড়া গোটা দুনিয়া জানে তিতলি তোকে পছন্দ করে। তুইও তো তাল দিয়েছিস মাঝখানে, এখন এত নিষ্পাপ সাজছিস কেন? নীরব তাল মিলিয়ে বলল। সাইবান খানিক হেসে হাত তুলে জানালো, দ্যাট ওয়াজ জাস্ট এ সিচুয়েশনশিপ, নাথিং মোর। আরও কর সিচুয়েশনশিপ, সামলা নিজের লাভ আর ম্যারিড লাইফ। তিতলি খেপেছে। আপনার বলতেই হেঁটে এসে পুনরায় বেঞ্চে বসে পড়ল সাইবান। ঠান্ডা হয়ে যাওয়া কফির মগে চুমুক দিতে দিতে কপালে তীব্র এক ভাঁজ পড়ল তার। রাত প্রায় 9টা বেজে এসেছে। লিভিং রুমে বসে ল্যাপটপ ঘাটাঘাটি করছে ইরাম। ইজান মেঝেতে বিছানো ম্যাট্রেসের উপরে গড়াগড়ি করে খেলছে। তাকে দেখে শুনে রাখছে সুগন্ধা। এক হাতে বই, অন্য হাতে একটা ঝুনঝুনি বাজাচ্ছে। ইজান মজা পেয়ে সেটা কামড়ে দিতে চাইছে। ইরাম জেনে বেশ অবাক হয়েছিল যে সুগন্ধা পড়াশোনা করে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত এখন। সাইবানদের বাড়িতে এসেছে প্রায় 5-6 বছর। গ্রামে যে বাড়ি আছে পরিবারের, সেটার কেয়ারটেকার ছিল সুগন্ধার বাবা। মা মরা মেয়ে সে, বাবাও শেষে স্ট্রোকে মৃত্যুবরণ করেন। একমাত্র মেয়ে সুগন্ধার তখন বেহাল দশা। স্বামীয়া সেবার তাকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসেন। কাজের পাশাপাশি লেখাপড়ারও ব্যবস্থা করেন। সুগন্ধা বলেছে স্বামীয়ার এক কথা, অনার্স পাস না করা অবধি লেখাপড়া ছাড়ার কোনো কথা চিন্তাও করা যাবে না। বিষয়টা বেশ ভালো লেগেছে ইরামের। আদতে সুগন্ধা নিজেকে যেমন প্রদর্শন করতে ব্যস্ত, তার চাইতে বহু গুণে স্মার্ট, সেটা এই কয়েকদিনেই বুঝে গিয়েছে সে। ল্যাপটপটা সামিয়ার, বাড়িতেই থাকে, তিনি খুব একটা ব্যবহার করেন না। ইরাম আজকেই চেয়ে নিয়েছে। এই মুহূর্তে সে বসে বসে নিজের লিঙ্কড ইন প্রোফাইল সাজাচ্ছে। চাকরি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বেশ কার্যকরী একটা স্থান।
প্রোফাইলের কাজ শেষ হয়ে গেলে ইরাম ল্যাপটপ বন্ধ করে দিচ্ছিল। তবে হঠাৎ কি যেন একটা মনে পড়ল তার। সুগন্ধার থেকেই জেনেছে আজকাল খুব ব্যবহার করা হয় কিছু এআই প্রোগ্রাম। গুগল থেকে তেমনই একটা প্রোগ্রামে ঢুকে সে মনোযোগ দিয়ে টাইপিং করলো। সিচুয়েশনশিপ কি? যতক্ষণ প্রোগ্রামটি তথ্য খোঁজার সময় নিচ্ছে ততক্ষণ ইরাম তাকিয়ে তাকিয়ে ভাবলো বানানটা ঠিক করে লিখেছে কিনা। সুগন্ধার সাহায্য নেবে, কিন্তু দরকার বলল না। প্রোগ্রামটি উত্তর করছে। সিচুয়েশনশিপ হলো এমন এক ধরনের সম্পর্ক যেখানে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠতা বা আবেগ থাকে, কিন্তু সম্পর্কটা স্পষ্টভাবে প্রেম বা কমিটেড রিলেশনশিপ হিসেবে নির্ধারিত নয়। ইরামের মাথা ঘুরতে শুরু করলো। কি, এমনও আবার কোনো সম্পর্ক হয়? ঘনিষ্ঠতা থাকলে আবার প্রেম হয় না কিভাবে? প্রেম না হলে ঘনিষ্ঠতা থাকে কিভাবে? তার মাথায় ঢুকলো না। সে আবারও টাইপ করলো। বেঞ্চিং কি? বেঞ্চিং হলো ডেটিং বা রিলেশনশিপের একটা টার্ম, যেখানে কেউ তোমাকে পুরোপুরি রিলেশনশিপে রাখে না, আবার পুরোপুরি ছেড়েও দেয় না, মানে ব্যাকআপ হিসেবে রেখে দেয়। তুমি যেন রিজার্ভ প্লেয়ার, প্রয়োজন হলে ডাকবে, না হলে সাইডে বসিয়ে রাখবে। ইস, ছি। না চাইতেও ইরামের মুখ ফসকে বেরিয়ে গেল। কোনো সমস্যা আপা? সুগন্ধা মাথা তুলে তাকালো। ভোরকে গিয়ে দ্রুত সব কেটে ল্যাপটপটা বন্ধ করে ইরাম সোজা হয়ে বসলো। বলল, তোমাদের জেনারেশনটারই সমস্যা। সুগন্ধা অবাক নয়নে তাকিয়ে রইল। ব্যাপারটা কি হলো? সে বিনা দোষে কথা শুনল কেন? ইরাম অবশ্য ব্যাখ্যা দিল না তাকে। এমন সময় হুট করে বড় গাড়ির হর্নের আওয়াজ ভেসে এলো। ইরাম মেঝে থেকে ইজানকে কোলে তুলে বাইরে এসে দাঁড়াতেই অবাক হয়ে দেখল একটা ছোট খাটো মালবাহী ভ্যান দাঁড়ানো। ভেতর থেকে ধরাধরি করে আসবাবপত্র নামাচ্ছে কয়েকজন লোক। একটা সোফার মতো দেখতে আসবাব, একটা লম্বাটে ট্রলি, তার মাথায় আবার ছোট ছোট খেলনার মতন কী সব যেন ঝুলছে। কাজের তদারকি করছেন সামিয়া। তিনি দুপুরের পর হাসপাতালে গিয়েছিলেন, একেবারে গাড়ি নিয়েই ফিরছেন। ইরাম শাশুড়ির কাছে গিয়ে দাঁড়ালো। এসব কি খালামণি? প্রয়োজনীয় জিনিসপত্র তোর লাগবে? আঙুল তুলে সোফার মতন জিনিসটাকে দেখালেন তিনি। নার্সারি গ্লাইডার, অনেক ফিডিং চেয়ারও বলে। ব্রেস্ট ফিড করানোর সময় ওটাতে বসবি, আর ওটা টেবিল, ওখানে ডাইপার চেঞ্জ করবি। ইরাম হতবাক হয়ে তাকিয়ে রইল। মা হতে এতগুলো জিনিসের প্রয়োজন তার জানা ছিল না কখনো। তবে এইসব ঠিক প্রয়োজন নয়, বরং জার্নিটাকে আরামদায়ক করার প্রচেষ্টা মাত্র। সামিয়া একজন ডক্টর, যদিও শিশু বিশেষজ্ঞ নন, তবে তিনি ভালো মতোই জানেন একজন মা এবং তার সন্তানের কেমন যত্নের প্রয়োজন। কিছুক্ষণের মাঝেই আধুনিক আসবাবে সাজানো সাইবানের বেডরুমটা পূর্ণ হয়ে উঠল অনাকাঙ্ক্ষিত সব জিনিসপত্রে। বিছানার একপাশে ফিডিং চেয়ারটা রাখা হলো, তার সাথে টেবিলটা, বেশ কিছু ড্রয়ার সম্বলিত ওয়ার্ড্রোব, তাতে বাচ্চাদের ন্যাপকিন, ডাইপার, অনেক ধরনের ফিডার, টেম্পারেচার ফ্ল্যাক্স, সঙ্গে ব্রেস্ট পাম্প। এমন কিছু নেই যা সামিয়া বাদ রেখেছেন। লোকগুলো প্রায় 1 ঘন্টা সময় নিয়ে রুমটা সাজিয়ে গুছিয়ে দিয়ে গেল। ইরাম একপাশে ইজানকে কোলে নিয়ে দাঁড়িয়ে দেখল কিভাবে সাইবানের রুমের বেপরোয়া ভাবটা এক লহমায় পরিবর্তিত হয়ে গিয়েছে। সব কিছু গোছগাছ হয়ে গেলে সামিয়া বললেন, আমি আমার ছাত্রীর সঙ্গে কথা বলে রেখেছি, ও একজন খুব ভালো পেডিট্রিশিয়ান। কালকে অ্যাপয়েন্টমেন্ট বুক। তুই আর সাইবান ইজানকে নিয়ে যাবি, কেমন? তিনি বলা শেষ করতে না করতেই রুমের দরজার কাছে উদয় হলো সাইবান। মাত্রই বাইরে থেকে ফিরেছে, নিজের জ্যাকেট খুলতে খুলতে বলতে গেল, মেয়েদের মন আর 5.5 প্যাচের জিলাপি একই, কোনো পার্থক্য? আমার রুম! সাইবানের চিৎকারে কেঁপে উঠল চারপাশ। ইরাম আগে থেকেই প্রতিক্রিয়া আন্দাজ করে ছেলের 2 কানে আঙুল দিয়ে রাখলো। পা ফেলে থপথপ করে ভেতরে ঢুকলো সাইবান। আশেপাশে তাকিয়ে মাথা চেপে ধরল এমনভাবে যেন তার সামনে তার পৃথিবীকে গোটা গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। ফাকিং রুম! সামিয়া ভ্রুকুটি করলেন। মুখে লাগাম দেওয়া শিখো এখন। এক বাচ্চার বাবার মুখে এমন ভাষা মানায় না। ড্যাম ব্রো, ড্যাম, শিট। একটি হতাশার নিঃশ্বাস ফেললেন সামিয়া। এই ছেলেকে নিয়ে কোথায় যাওয়া যায় সামিয়া জানেন না। সাইবান হন্যে হয়ে এদিক সেদিক ছুটে দেখলো সব কিছু, কিভাবে তার গেমিং সেটআপ চেপে দিয়ে সেখানে অন্য আসবাব বসানো হয়েছে, কিভাবে তার সাথের সাউন্ড বক্সগুলো সরিয়ে সেখানে ফিডিং চেয়ার রাখা হয়েছে, সব কিছু।
ইরাম অবস্থা দেখে সামিয়ার কাছে ঘেঁষে ফিসফিস করে বলল, মনে হয় এমনটা না করলেও হতো, বেচারার অনেক সাধের রুম। তুই চুপ থাকতো, বিয়ে হতে না হতে স্বামীর দরদ দেখিয়ে তুই চুপ থাকতো বিয়ে হতে না হতে স্বামীর দরদ দেখাবি না। শোন, তোর সামনে যে পাগলা বাবার মতন ছোটাছুটি করছে ওটাকে তোর হাতের পুতুল বানাতে হবে। চাবি দিয়ে ঘুরাবি, চাবি বের করবি, থেমে যাবে। ইরাম না চাইতেও ফিক করে হেসে ফেলল। ঠিক এমন সময়ই তার কোলে থাকা ইজান নড়ে চড়ে উঠল, আঙুল চুলতে চুলতে গোঙাতে লাগলো। ইরামের বুঝতে বাকি রইল না কি হয়েছে। ও, আমি ওকে চেঞ্জ করিনি। বলে সে বাথরুমের দিকে যাচ্ছিল, কিন্তু সামিয়া তাকে দিলেন থামিয়ে। এই না না, এখানে রাখ, সাইবানকে করতে দে, ওর শেখার দরকার আছে। এমনিতেও রুম হারানোর শোকে আধমরা সাইবান। এই কথা শুনে তড়াক করে লাফিয়ে উঠল সে, মুখে ভর করলো তীব্র আতঙ্ক। কি খবরদার ব্রো, আমি সব ভাগ্য মতো পরিষ্কার করতে পারবো না, একদম না। ও ড্যাম ডিয়ার গড অফ হেভেন, হিয়ার মাই কল। সামিয়া তীক্ষ্ণ চোখে তাকালেন ছেলের দিকে, তারপরে আদেশ করলেন। ইরাম মানতে না চাইলেও সে ভীষণ বিনোদন পাচ্ছে। সাইবানের মুখটা একেবারে দেখার মতো হয়েছে। ইজানকে সাবধানে সে টেবিলে শুইয়ে দিল, অতপর আগের কাপড়ের ন্যাপিটা খুলে ফেলল। ছোট ছোট হাত ছুঁড়ে ড্যাব ড্যাব করে সাইবানের দিকে তাকিয়ে ইজান শব্দ করে উঠল। মুখে হাত চাপা দিল সাইবান। আশেপাশে কিছু না পেয়ে একটা কাপড়ের ক্লিপ তুলে নিজের নাকে আটকে ফেলল। ওয়াক ওয়াক, পোটলা খাই দুধ আর হাগে অ্যাটম বম। ইরাম আর পারল না, ওই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে শুরু করলো সে। সামিয়া অব্দি মুখ টিপে হাসছেন দৃশ্য দেখে। হাসতে হাসতে ইরাম হাত বাড়িয়ে বলল, একটা ডাইপার দাও। সাইবান ডাইপার সেকশন থেকে পরিষ্কার ডাইপারটাও এক আঙুলে এমনভাবে মুখের সামনে তুলে ধরল যেন পৃথিবী থেকে সব থেকে কদর্য কিছু ধরেছে। ঘৃণার চোখ মুখ বাঁকিয়ে বমি পাচ্ছে এমন ভঙ্গি করে সে হঠাৎ বলে উঠল, হতে চেয়েছিলাম সুগার ড্যাডি, ভাগ্য হাতে ধরে দিল বাচ্চার ন্যাপি। কি? লাফিয়ে উঠল ইজাদ। ইরাম ওয়েট টিস্যু দিয়ে তার ত্বক মুছে নিচ্ছিল। হাতে না রাখে আধ মোছা টিস্যুটা ছুটে গিয়ে পড়ল একেবারে সাইবানের হাতের উপরে। দুনিয়া উল্টে গেল ছেলেটার, হাহাকার করে উঠল। ইয়া খোদা, ইটস মি अगेन। জবাব চাই আমি, আমার সঙ্গে তোমার কিসে দুশ্মনী? আজকে ইজানকে ডক্টর দেখানো হবে, তাই বেশ সকাল সকালই উঠে পড়েছে ইরাম। হিসাব মতে আজ তার বিয়ের দ্বিতীয় দিন, তবে বিশেষ কোনো অনুভূতি নেই তার মাঝে। গোটা চিন্তাই ছেলেকে ঘিরে। ফ্রেশ হয়ে ইজানকে খাইয়ে তৈরি করিয়ে নিজেও রেডি হয়ে নিল সে। বিয়ের উপহার হিসাবে বেশ কয়েকটি নতুন শাড়ি পেয়েছে, সেগুলো থেকেই গাঢ় বেগুনি রঙের একটা বাছাই করে পড়ল। গোসল করে নিয়েছে, তাই চুলগুলো হালকা ভেজা, সেগুলোই খোলাই রাখলো। অতপর ইজানকে কোলে তুলে সিঁড়ি বেয়ে পায়ে পায়ে নেমে এলো নিচে। নাস্তার টেবিল সাজানো, সামিয়া আর সারিকা খেতে বসেছে। সারিকার স্বামী মিসির গতকালই চলে গিয়েছে। তাদের ফ্ল্যাটের ইন্টেরিয়ারের কাজ চলছে, ভাঙাচোরা ব্যাপার, তাই বউকে বেশ কিছুদিন বাপের বাড়িতেই রাখবে। সে নিজে সপ্তাহে একবার দুবার করে আসবে, তাই বলতে গেলে সারিকা একটা দীর্ঘ সময়ের জন্য এই বাড়িতেই থাকতে চলেছে। ইরামের বিশেষ কোনো মতামত নেই এই সম্পর্কে, তবে মেয়েটার সামনে তাকে সাবধান হয়ে চলতে হবে। ইরাম সামিয়াকে সালাম দিয়ে চেয়ার টেনে বসলো। সুগন্ধা তার প্লেট তৈরি করে হাত মুছে বলল, আপা আপনি খান, আমি রেডি হয়ে আনি। নিজের রুমের দিকে চলে গেল মেয়েটা। সামিয়া দ্রুত খাচ্ছেন, হাসপাতালে যাওয়ার তাড়া আছে, তবুও চোখের চশমাটা ঠিকঠাক করে তিনি শুধালেন, কি ব্যাপার, সাইবানকে দেখছি না যে? রেডি হয়নি এখনো? যাবে না তোমাদের সাথে? জানি না, ঘুম থেকে উঠে রুমে দেখিনি। সে কি, ওকে আমি কাল রাতে পই পই করে বলে দিলাম আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমার ছেলে কি গোয়ালের গরু? সে পাগলা ঘোড়া, তাকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। সারিকা মন্তব্য করলো, কাঁটা চামচ দিয়ে দই মেশানো ফ্রুট স্যালাড খাচ্ছে সে। তবে ইরামের ননদের কথাটা গায়ে মাখল না। ইজানকে উড়ুর উপরে বসিয়ে দোলাতে দোলাতে খানিকটা পাউরুটি ছিঁড়ে মুখে দিল। অতপর তাকালো সামিয়ার দিকে, নরম অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালামণি,
আমার মনে হয় আলাদিনকে কিছুটা সময় দেওয়া উচিত। সামিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। ইরাম গতকাল রাতেও এক কথা বলেছে। ইজানকে ডায়পার পরাতে গিয়ে সাইবান প্রায় বমিই করে দিচ্ছিল। দেখে সে পরে আর তাকে কিছু করতে দেয়নি। সাইবানও বুঝি হাঁপ ছেড়ে বেঁচেছে। সামিয়াকে চেয়ে থাকতে দেখে ইরাম ব্যক্ত করলো, একটা বাচ্চা সামলানো চারটিখানি কথা নয়। আলাদিনের বয়স কম, ওর মাঝে এখনও দায়সারা দায়িত্বজ্ঞানহীন ভাবটা রয়ে গিয়েছে। এর জন্য ওকে দোষ দেওয়া যায় না। স্বাভাবিক ওর সময় লাগবে, আমরা ওকে নিস্তার দিই কেমন? তাছাড়া আমার মনে হয় না আমার বিশেষ কোনো সাহায্যের প্রয়োজন আছে। আমার ছেলেকে আমি নিজেই সামলাতে জানি। আলাদিন নিজে থেকে না চাইলে ওকে ঘাঁটানোর দরকার নেই। তোরা সবাই আমাকে নিষ্ঠুর মা ভাবিস, তাই না? সারিকার চামচ থেমে গেল। অপরদিকে ইরাম চিবানো ভুলে গেল। উভয়ে প্রসারিত নয়নে দেখল সামিয়াকে, যাকে বেশ হতাশ লাগছে। আমি নিজেও জানি আমি ওর উপরে চাপ দিচ্ছি। ইরাম, তুই হয়তো ভাবছিস শুধু তোর ভালোর কথা ভেবে আমি এই বিয়েতে জোরাজুরি করছি। বিষয়টা কিন্তু এমন না। আমি স্বার্থপর, কিন্তু নিজের ছেলের জন্য করছি। না চাইতেও সারিকা আর ইরাম একে অপরের দিকে তাকালো। উভয়েই আবার দৃষ্টি ফিরিয়ে নিল। সামিয়া একটু সময় নিয়ে বলতে শুরু করলেন, সাইবান আগে এমন ছিল না। তুই তো জানিস ইরাম, তুই তো ওকে ছোটবেলা থেকে দেখেছিস। একটা ভদ্র মিষ্টিভাষী বাচ্চা ছিল। হ্যাঁ, রাগটা ঠিকই নাকের ডগায় রাখতো, কিন্তু বর্তমানে মতন এত সিরিয়াস অবস্থা ছিল না। হঠাৎ কি যেন হলো, সব কিছু বদলে গেল। আমার ব্যস্ত জীবন, বাড়িতে সময় দেওয়া হয়েছে খুব কম। বলতে পারবো না কিভাবে, কোন দিন, কেন আমার ছেলেটা একটু একটু করে অন্যরকম হয়ে গেল। আমি বলবো না ও এখন খারাপ হয়ে গিয়েছে বা বিগড়ে গিয়েছে, কিন্তু লাগাম ছাড়া হয়ে পড়েছে, বেপরোয়া, আনসিরিয়াস। জীবন নিয়ে ওর কোনো প্ল্যানিংই নেই। ওকে জিজ্ঞেস করলেই শুধু বলবে আজকের জন্য বাঁচি, কালকের কথা ভেবে লাভ কি। চুপ করে রইল ইরাম। কেন যেন তার খারাপ লাগছে। সাইবানের ওই পরিবর্তনের সময়টা সে দেখেনি, অনুভবও করেনি। সোজা ছোটবেলা থেকে বড়বেলায় দেখেছে। কিভাবে বোঝা সম্ভব? কিন্তু সামিয়া সবটাই চোখের সামনে দেখেছেন নিজের, তাই মা হিসাবে তার চিন্তাটা স্বাভাবিক। সামিয়া ব্যাগ থেকে কাপড় বের করে নিচে চশমাটা মুছতে মুছতে বললেন, সাইবানের চিন্তাধারা আধুনিক লেভেলের। ওকে বুঝিয়ে আমি এই জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলা শিখিয়েছি। অতঃপর বুঝেছি ওদের কাছে এমন অনেক কিছুই স্বাভাবিক যা আমাদের কাছে অস্বাভাবিক। ছেলে মানুষ, কারণে অকারণে না করা যায় না, সব সময় চোখে চোখে রাখা যায় না, ধরে বেঁধে রাখাও যায় না। তাই চাইও না একটা মানুষ মুক্ত স্বাধীন, তাকে অন্যের অনুশাসনে আনার কোনো মানে হয় না। তাই আমি সবসময় চেয়েছি, যদিও বা আমি না পারি, তবে ওর জীবনে এমন কেউ আসুক যে ওকে বাস্তবতা শেখাবে, ওকে ওর মতন করে বুঝতে পারবে, ওকে সামলে রাখতে পারবে। আমি চেয়েছি আমার ছেলেটা একটু পরিবার আসক্ত হোক। যখন তুই আমার কাছে এলি, তখন মনে হলো তোর কাছে তোর থেকে অভিজ্ঞ মানুষ হয় না। তুই জীবনটাকে অনেক রঙে দেখেছিস, অনেক লড়াই করেছিস। তাই হ্যাঁ, এই বিয়েটা যতখানি তোর আর তোর ছেলের ভালোর জন্য দিয়েছি, ঠিক ততখানি আমার নিজের ছেলের জন্য। থামলেন সামিয়া। কয়েক মুহূর্ত নিঃশব্দে বসে থাকলেন। তারপরে গ্লাস থেকে বেশ অনেকটা পানি পান করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তবে ইরাম, তুই ঠিকই বলেছিস। আমি হয়তো কম সময়ে বেশি আশা করে ফেলেছি। দায়িত্ব শিখে বুঝতে আর পালন করতে সময় লাগে। আমি আর এসব বিষয়ে হস্তক্ষেপ করব না। আচ্ছা, তুই যা তাহলে।
হাসপাতালে আজ আমার অনেক লম্বা ডিউটি। আমি না হয় সময় বের করে তোর সাথে। না না, দরকার নেই খালামণি। এই যে সুগন্ধা গেল রেডি হতে, ওকে নিয়ে যাব। তাছাড়া গাড়িতেই তো যাবো আসবো, তুমি চিন্তা করো না। সামিয়া আর দ্বিমত করলেন না। ফোন এসেছে জরুরি, সেটা রিসিভ করে কানে লাগিয়ে ব্যাগ হাতে হাঁটা দিলেন বাড়ির বাইরের দিকে। সারিকাও আর বেশিক্ষণ টেবিলে থাকলো না। নিজের মায়ের কথাগুলো তাকেও ভাবুক করে তুলেছে বোধহয়। ইরাম চেয়ারে বসে ধীরে সুস্থে নাস্তা শেষ করলো। অতপর সুগন্ধাকে নিয়ে ঘণ্টাখানেক বাদে বেরোলো অ্যাপয়েন্টমেন্টের উদ্দেশ্যে। সমুদ্র থেকে ভেসে আসা নোনা বাতাস শরীরে লাগলেই আলাদাই একটা অনুভূতি হয়। সুবিশাল সমুদ্রের সামনে নিজেকে তুচ্ছ লাগে, অথচ মনটা হয় ফুরফুরে। বালি দ্বীপের সমুদ্র সৈকতে বালির আস্তরণের উপরে শুয়ে প্রকৃতির মায়া উপভোগ করতে বেশ লাগছে অরণ্যর। তার সঙ্গিনী এসকোর্ট মেয়েটা চেয়ারে বসে সানস্ক্রিন মাখছে শরীরে। বিদেশিনীর পরনে সি বিচে ব্যবহৃত অতি ছোট সাইজের পোশাক। ওটাকে পোশাক না বলে অবশ্য অন্তর্বাস বলাই শ্রেয়। অরণ্য তাকিয়ে থাকলো। গতকাল সারা রাত একসাথে কাটানোর পরেও বিশেষ কোনো টান আসছে না। কোনো জিনিস একবার ব্যবহার করে ফেললেই আবার তার ভালো লাগে না। অথচ একটা জিনিস আছে যেটার প্রতি সে চরম আসক্ত এবং এই মুহূর্তে অনেকখানি রুষ্ট। ইরাম খেলতে চাইছে তার সঙ্গে, মেয়েটার দম আছে বলতে হয়। তবে বেশ, ইরামের সঙ্গে তার মতো করেই খেলা হবে। মেয়ে মানুষ হোক, আজ হোক কাল হোক ভাঙবেই। অরণ্য শুধু বসে বসে সেই ভাঙার অপেক্ষা করবে। ইরামকে তার কাছে ফিরে আসতেই হবে। অরণ্য নিজে আনবে না, নিজের ইচ্ছায় 2 পায়ে হেঁটে হেঁটে আসবে তার দুয়ারে। এর চাইতে মধুর কোনো দৃশ্য হয়ই না। যে পায়ে হেঁটে আসবে সেই পা দুটোকে সেদিন রাতে কাঁধের উপরে উঠিয়ে নেবে, বুঝিয়ে দেবে এতদিন যাবৎ ইরাম কি মিস করে গিয়েছে। wanna get into water. অরণ্য উঠে বসে বিদেশিনীকে শুধালো। মেয়েটি মাথা নাড়ল। No way. I am not risk my skin. Shoot yourself. অরণ্য উঠে দাঁড়ালো। হাফ হাতা রঙিন শার্টটা খুলে রেখে উদাম শরীরে হেঁটে হেঁটে পানির কাছে গিয়ে দাঁড়ালো। নোনা জল তার পা ছুঁয়ে গেল। বিরাট হেসে সে ডাইভ দিল। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর পানি থেকে মুখ তুলল সে। সমস্ত শরীর বেয়ে টপ টপ করে গড়ানো পানির ফোঁটাগুলো সূর্যের আলোয় চিকচিক করতে লাগলো। পেটানো শরীরের মাংসপেশিগুলো ফুলে ফেঁপে উঠল তার প্রতিটা কদমের সঙ্গে। কালো চুলগুলো লেপ্টে রইল কপালে। হালকা দাড়ি গজিয়েছে কয়েকদিনে। রুক্ষধ্বনিতে হাত ঘষে সে খেয়াল করলো বিচের অন্যান্য কিছু রমণী তাকেই দেখছে। কেউ বা লুকিয়ে, কেউ আবার কোনো রাগঢাক বাদেই। বাঁকা হাসি ফুটল অরণ্যর ঠোঁটে। সে জানে ফিরে যাওয়ার পথে এদের মধ্যে অনেকেই তার সঙ্গে কথা বলতে চাইবে। অরণ্য, অরণ্য। নিজের সৌন্দর্য নিয়ে বেশিক্ষণ সুখসাগরে ভাসতে পারল না অরণ্য। বিচে দাঁড়ানো তার বিদেশিনী এসকোর্ট এক হাতে একটা ফোন তুলে লাফাচ্ছে। ওটা অরণ্যর ফোনই। অরণ্য নামটা বিদেশিরা উচ্চারণ করতে পারে না বিধায় সব সময় বিকৃত করে ফেলে। অরণ্য উঠে এলো। এক হাতে চুল ছাড়তে ছাড়তে মেয়েটার দিকে গিয়ে নিজের ফোনটা খপ করে নিজের হাতে নিল। দেশ থেকে কল এসেছে। চেয়ার থেকে তোয়ালে তুলে কাঁধে ছড়িয়ে সে রিসিভ করলো ফোন। বল। ওপাশ থেকে কিছু একটা বলা হলো। সব কিছু শুনে খেপে যাওয়ার বদলে অরণ্য ঠোঁটের হাসিটা আরও বিস্তৃত হলো, ধারণ করলো এক অশুভ রূপ। কেউ দেখল না সূর্যের আলো প্রতিফলিত হয়ে তার চোখজোড়া কেমন হিংস্র জন্তুর মতো জল জল করে উঠল। শিকারের গন্ধ পেলে ঠিক যেমন করে, অরণ্যর মাঝেও তেমনই অভিব্যক্তি ফুটে উঠেছে। জিভে নিজের নিচের ঠোঁটে লেহন করে দিয়ে অরণ্য বলল, আইসি। ফোনটা কান থেকে নামিয়ে স্ক্রিনের দিকে তাকালো। তাহলে তুমি এইভাবে আমার অ্যাটেনশন আদায় করতে চাও ডার্লিং? বেশ, তোমার পাওনা অ্যাটেনশন তোমাকে দেওয়া হবে খুব শীঘ্রই। জাস্ট ওয়েট ফর মি মাই ওয়ার্ল্ড। ইজানকে চেক আপ করানো হয়েছে। ডক্টর বেশ কিছু উপদেশ দিয়েছেন। আপাতত নতুন পরিবেশ বলে ইজান মাঝে মাঝে ছটফট করছে এমনটাই বলা হয়েছে। মানিয়ে নিতে সময় লাগবে, বাকিটা রিপোর্ট এলে বোঝা যাবে। দুপুর হয়ে গিয়েছে প্রায়। ইরাম চেম্বার থেকে বেরিয়ে করিডর ধরে হাঁটছে। তার পাশে সুগন্ধা। ইজান প্রতিদিনকার তুলনায় একটু বেশি শান্ত আজ। ডক্টরের সামনেও তেমন হম্বিতম্বি করেনি। ইরামের বুকে মুখ গুজে পড়ে আছে। চেম্বারের বাইরে আরও মানুষ অপেক্ষা করছে। সকলেই ছোট ছোট শিশু। একদম বেশি
ছোট কিংবা নবজাতক শিশুদের সঙ্গে মা বাবা দুজনেই এসেছে। এই তো ইরাম বের হতেই এক তরুণ দম্পতি তাদের 2 মাসের বাবুকে নিয়ে চেম্বারে ঢুকলো। দৃশ্যটা মনোরম, তার সঙ্গে আবেগঘনও। একজন শিশুর দায়িত্ব উভয় পিতামাতার, যে কোনো প্রয়োজনে উভয়ের উপস্থিতি শুধুমাত্র দম্পতি বন্ধনই শক্ত করে না, বরং শিশুর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। কারণ সে নিজের চোখে দেখে বড় হয় তার পিতামাতার মাঝে সুসম্পর্ক আছে, সেটাই সে ভবিষ্যৎ জীবনে অনুকরণ করে। মলিন এক হাসি ফুটল ইরামের ঠোঁটে। ইজানের বাবা মানুষটা মোটেও কোনো উজ্জ্বল দৃষ্টান্ত নয়। ওই লোকটাকে এখানে সে কামনাও করে না, তার ছায়া ইজানের উপরে পড়ুক সেটাও চায় না। তবে ইজান যে কোনো প্রকার সুস্থ সম্পর্কের বন্ধন দেখা ছাড়াই বড় হতে চলেছে সেটা তার কাছে স্পষ্ট। আপা, গাড়িটা একটু সুপার শপের সামনে থামাইতে বললেন, ওইখানে মাশরুম পাওয়া যায়। আজকে আমি আপনাকে মাশরুমের স্যুপ কইরা খাওয়াবো, অনেক মজা। সুগন্ধা নিজের কথা বলে যাচ্ছে। ইরামের শুনতে ভালোই লাগছে। করিডোরের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে তারা প্রায়। ঠিক এমন সময়ই সামনের দৃশ্য লক্ষ্য করে ইরামের পদক্ষেপ থেমে গেল। করিডোরের শেষে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবান, একটা ওভারসাইজ হাফ হাতা টি শার্ট আর ঢোলা ট্রাউজার পরনে। চুলগুলো হালকা ভেজা ভেজা, ঘেমে গিয়েছে, কপালে ছড়িয়ে আছে। আইব্রো পিয়ার্সিংটা চকচক করছে, এক হাতে ফোন ধরা, কিছু একটা করছে অত্যন্ত মনোযোগ দিয়ে। ইরাম থেমে দাঁড়াতেই মুখ তুলে তাকালো সে, তারপরে ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি এখানে? অবাক না হয়ে পারল না ইরাম। সাইবান মাথা কাত করে দেখলো তাকে, তারপরে জিজ্ঞাসা করলো, কেন, শাহরুখ খানকে আশা করছিলেন? না, অনুরাগকে আশা করেছিলাম, ভালো আর হ্যান্ডসাম ছেলে। ইরাম জানে না হুট করে সে এমন জবাব কেন দিল। সাইবানকে দেখতে দেখতে ছেলেটার প্রভাব তার নিজের উপরেও পড়তে শুরু করেছে বোধহয়। অনুরাগের কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল সাইবান। তার চোখ মুখের শান্ত ভাবটা হুট করেই অশুভ হয়ে উঠল। শুধু অনুরাগ কেন, স্যালাইন আর ওর বাচ্চারা কি দোষ করেছে? ওদেরও আশা করতেন? না না, শুধু ওদের কেন, পুরো পাড়া মহল্লাকে আশা করতেন, পৃথিবীর সকল মানুষকে আশা করতেন, পৃথিবীর বাইরে মঙ্গোলিয়ানদেরও আশা করতেন, এরিয়া 51 থেকে এলিয়েনদের আশা করতেন। ভাইজান থামেন থামেন, যে হারে গাড়ি আগাইতেছেন নাসার আগে আপনি মহাবিশ্বের বাইরে বাইর হয়ে যাইবেন। সুগন্ধার দিকে কটমট করে তাকালো সাইবান। জোরনের আম্মা সকিনা পটকি দিয়ে চটকে ফেলবে একদম। আমি আবার নারী পুরুষ সমানাধিকারে বিশ্বাসী, পরে শাহবাগে গিয়ে গলা ছিঁড়লেও লাভ হবে না, দেখিস কিন্তু। পরক্ষণে ইরামের দিকে ঘুরে তাকালো সে। আর আপনি, স্বামী আসবে না তো কোন খাদানের খনি আসবে আপনার কাছে শুনে? ও বাবা, স্বামী আমার আছে, বুঝতেই পারিনি। ইরাম মজা করলো। সাইবানকে ক্ষেপতে দেখে বেশ লাগছে তার। তির্যক এক হাসি ছুঁয়ে গেল বান্দার ঠোঁটে। আশেপাশে মানুষের উপস্থিতির কোনো পরোয়া না করেই হুট করে ঝুঁকে এলো সে। সুগন্ধার বড় বড় রসগোল্লার মতন চোখের দৃষ্টি উপেক্ষা করে ইরামের কানে কানে সে ফিসফিস করল, বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? সাইবানের একটি হাত উঠে এলো ইরামের কাঁধে, ভাঁজ করে তুলে দেয়া তার শাড়ির আঁচলটি আঙুলে ছুঁয়ে দিয়ে যুক্ত করল, Don't try to play with your hobby. I'm the coach of this game, Mrs. Begoni. ধক করে বুকের ভেতরে একটা কাঁপুনি হলো ইরামের। ঠোঁটজোড়া অনুভবে ফাঁক হয়ে পড়ল। প্রসারিত দৃষ্টিতে দেখল সে সাইবানকে। বৃদ্ধাঙ্গুলে অধর ঘষতে ঘষতে আপাত মস্তক খুঁটিয়ে খুঁটিয়ে ইরামকে দেখছে সে। চোকাচুকি হতেই জিভ গালে ঠেকিয়ে অদ্ভুত ভঙ্গিটা করল সে। একেবারে বাজে অভ্যাস, ভয়ানক অভ্যাস। গাড়িতে পায়ে হেঁটে যাবেন নাকি শাড়িতে কোলে তুলে নেব? ইরামের গাল দুটো হালকা লাল হয়ে উঠল, এইটুকুই। সে বেশি অনুভূতি দেখালো না আর। দ্রুত এগুলো করিডোর ধরে। পিছনে নীরবে হাসতে হাসতে এলো সাইবান। তার নয়নজোড়া ঘুরপাক খেতে লাগলো সামনে হেঁটে চলা ইরামের বেগুনি শাড়ি জড়ানো অবয়বে। ড্রাইভারের পাশে বসলো সুগন্ধা, পিছনে ইরাম আর সাইবান। সুগন্ধার কথা মতো সুপার শপের সামনে থামা হলো। বেচারি ড্রাইভারকে সঙ্গী বানিয়ে নাচতে নাচতে পছন্দের মাশরুম কিনতে চলে গেল। গাড়ির ভেতরে এখন শুধু সাইবান আর ইরাম। ইজান ইরামের কোলে নড়াচড়া করছে, আশেপাশে দেখছে কৌতূহলী দৃষ্টিতে।
বাইরে গেলেই সে এমন করে। ইরাম ছেলেকে দোলাতে দোলাতে হঠাৎ জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো রাস্তার একপাশে ভুট্টাওয়ালা আসছে। তার মনে পড়ল কলেজ ভার্সিটি যাওয়ার সময় এইভাবেই ভুট্টা খাওয়া হতো। বিকালে ভাইদের নিয়ে বেরোলে দুজনেই বায়না ধরতো। পুরাতন স্মৃতিগুলো তাকে নস্টালজিক করে তুলল মুহূর্তেই। সাইবান আর চোখে দৃশ্যটা খেয়াল করেছে। দ্বিতীয় কোনো কথা না বলেই গাড়ির দরজা খুলে সে বাইরে পা রাখল। পোটলার দাঁত হয়নি তো কি হয়েছে, পোটলার মায়ের তো হয়েছে, তার সামনে আমার চেঙ্গিস ফেল। বলেই সে হাত বাড়িয়ে দিল ইরামের দিকে। ভুট্টা চলবে? ইরাম প্রথমটায় সাইবানের বাড়িয়ে দেওয়া হাতের দিকে অপলক চেয়ে রইল, পরক্ষণে হাতটা ধরল। এই নিয়ে দ্বিতীয়বার হাতটা ধরা হলো তার। সাইবান আর ইরাম দুজনই হেঁটে ভুট্টাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালো। আমা 4টা ভুট্টা। 4টা কেন? ইরাম সাইবানকেই জিজ্ঞাসা করতেই ভ্রুত তুলে বলল, বাবারে, ড্রাইভারের সকিনা, জোরনার মা সকিনা আমার পেট কেটে ভুট্টা বের করে খাবে ওকে না দিলে। ওকে চেনেন না আপনি? মেয়েটা অতটাও খারাপ না যতটা তুমি মনে করো। নতুন নতুন তো আপনাকে শরম পেয়েছে। 2 দিন ওয়েট করুন, ওর নাগিনী রূপ এই বেরোলো বলে। সারাদিন নাগিন সিরিয়াল দেখতে থাকলে এমন তো হবেই। ইরাম ফিট করে হেসে ফেলল। বাড়ির মালিকের সঙ্গে সেখানে এক প্রকারের আশ্রিতা প্রায় মেয়ের এমন দুষ্টু মিষ্টি সম্পর্ক তার কেন যেন ভীষণ ভালো লাগলো। ভুট্টাওয়ালা ভুট্টা সেকে মশলা মাখিয়ে ইরামের হাতে দিল। সাইবান নিজে থেকেই এগিয়ে এসে 2 হাত বাড়িয়ে দিল ইজানকে ধরার জন্য। ইরাম খানিকটা ইতস্তত করলেও শেষমেশ দিল। অবাক নয়নে খেয়াল করলো সাইবান কতটা সাবধানে ধীরে ধীরে ইজানকে ধরে নিজের বুকে ঠেকালো। আজ বোধহয় সত্যিই তার অবাক হওয়ার দিন। নিজের ভুট্টাটা সাইবান অন্য হাতে ধরতেই ইজান ছোট্ট মুখ বাড়িয়ে জিভ বের করে ফেলল চেটে দেওয়ার জন্য। সাইবান সঙ্গে সঙ্গে তাকে দূরে সরিয়ে ধরল। ইস, সাহস কত বড় পোটলার, আমার খাবারের ভাগ চায়। কি? ইজান তার হাতের কবজি খামচে ধরতে চাইল। মুখ বেয়ে লালা গড়িয়ে পড়ল ছোট্ট বাচ্চাটার। সাইবান তাকে রীতিমতো টেনে কাঁধের উপরে তুলে বলল, আমার খাবারের ভাগ চাওয়ার আগে বল, তোর খাবারের ভাগ দিবি? ইরাম ভুট্টা চিবাতে চিবাতে কেসে ফেলল। সাইবান মুখে লাগাম আর মনে লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? সাইবান ইজানকে দেখিয়ে দেখিয়ে ভুট্টায় কামড় দিতে লাগলো। মামা, আগে দুধের দাঁত বানা, তারপর আসিস, ফোকলা কোথাকার। ইজান প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল। তাই দিকে শয়তানি হাসি আসতে লাগলো সাইবান। তবে পুরোপুরি কান্নার ভাগ্য হলো না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন তরুণী হঠাৎ করে থেমে দাঁড়ালো তাদের সামনে। একজন অতি উত্তেজিত মেয়ে বলল, কি কিউট বেবি, একটু আদর করি। ইজানের কান্নাভাব মুহূর্তেই মিলিয়ে গেল। মাড়ি দেখিয়ে অদ্ভুত ভঙ্গি করে সে মেয়েগুলোর দিকে চেয়ে রইল। সাইবান বলল, ওই দেখেছো, মেয়ে দেখলে মন খুশি হয়ে যায় না? আই ক্যান ফিল ব্রো, আই ক্যান টোটালি ফিল। মেয়েগুলো ঘিরে দাঁড়িয়ে ইজানকে আদর করে দিতে লাগলো। ইরাম সতর্ক চোখেই দেখছে, তবে এটাও খেয়াল করলো সাইবানও বিশেষ অসতর্ক নেই। হাসি মজার মুডে থাকলেও তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি ইজান আর প্রতিটা মেয়ের দিকে বিশেষ খেয়াল রাখছে। ইরামের মনে ভীষণ উষ্ণতা ভর করলো। একটা মেয়ে ইজানের গাল টেনে দিয়ে বলল, বেবি অনেক কিউট, আপনার ছোট ভাই। সাইবান ইজানকে নিজের বুকে ঠেকিয়ে অপ্রত্যাশিত একটি উত্তর করলো, মাই বেবি বয়।